ক্যারিয়ারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে হঠাৎ করে আপনাদের সামনে এলাম। আজকে আমার মনে হয়েছে যে আমরা যে জীবন বীমা পেশার সঙ্গে যুক্ত, এই পেশাতে অনেকেই আছেন যারা না শুনতে অভ্যস্ত নয়, কিন্তু এই বিজনেসটা না শোনার বিজনেস। তো সেই নাকে কি করে হ্যাঁ করবেন সেটা নিয়েই আজকের প্রতিবেদন। কিছু কমন অবজেকশন আছে, যে অবজেকশনের কারণে আমরা উপযুক্ত উত্তর না দিতে পারায়, উপযুক্ত অ্যান্সার না দিতে পারার কারণে অনেক সময় আমাদের ব্যাক করে আসতে হয়। কাস্টমার আমাদের কোনো না কোনোভাবে পাঠিয়ে দেন যে পরে আসুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাকে অবজেকশন আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। অর্থাৎ কি, আপনি যে পেশাতে আছেন এই পেশাতে না বলবেই এটা স্বাভাবিক। কেন না বলবে? ভারতবর্ষের মতো দেশে এখনও মানুষের মধ্যে ইন্স্যুরেন্সের অ্যাওয়ারনেস নেই। অর্থাৎ ইন্স্যুরেন্স যে প্রয়োজন আছে এই বোধটা মানুষের মধ্যে এখনও নেই। যত উন্নত দেশ যাবেন সেখানে ইন্স্যুরেন্স মানুষের বেশি রয়েছে এবং পর্যাপ্ত রয়েছে। তো যাই হোক, তো এই যে কম পরিমাণে ইন্স্যুরেন্স রয়েছে এবং যেটা আমাদের ম্যাক্সিমাম মানুষের বীমা নেই, তো সেটা ভালো না খারাপ? প্রথম কথা হলো যে এই অবজেকশন দেয় মানুষ, এই অবজেকশনটা দেয় সেটা ভালো না খারাপ। ধরুন আজ যদি অবজেকশন না থাকে এবং যদি না বলে, সবাই যদি হ্যাঁ বলতে থাকে, তাহলে সমস্যা কোথায় দাঁড়াবে? তখন বিমা কোম্পানিগুলো সেলসে যারা রয়েছে, অর্থাৎ অ্যাডভাইজার থেকে শুরু করে, ইউনিট ম্যানেজার থেকে শুরু করে, ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে আস্তে 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 এনাদেরকে সরিয়ে দেবে। কারণ এই সেলসের লোকেদের তখন কাজ থাকবে না, তখন বিমা কোম্পানিগুলো ডাইরেক্ট সেলিংয়ে চলে যাবে। যখন না বলে, না বলছে, তার মানে অ্যাডভাইজারদের কাছে, সেলসের লোকেদের কাছে একদিক দিয়ে ভালো। অর্থাৎ না বলবে এটা স্বাভাবিক এবং নাকে হ্যাঁ করতে হবে আপনাকে। সেটা একটা আর্ট, সেটা একটা পদ্ধতি। কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে প্রেজেন্টেশন করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, এগুলো সবই হচ্ছে এক একটা পদ্ধতি। তো আমরা আজকে কমন যে দুটো অবজেকশন নিয়ে কথা বলবো, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই। অনেকেই আছেন আপনার সঙ্গে কথা বলার পর তিনি বলবেন যে না, আমার ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই। আপনি ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই যদি বলে থাকেন, তাহলে আপনি কি অ্যান্সার দেবেন? প্রথমত কাস্টমার যে কথা বলে প্রথমেই আপনি কাস্টমারের বিরুদ্ধে যাবেন না। অর্থাৎ কাস্টমার যখন বলছে, কাস্টমার যে বলছে যে আমার ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই, আপনি বলবেন একদম সঠিক বলেছেন স্যার, আপনার ইন্স্যুরেন্সের সত্যিই প্রয়োজন নেই। স্যার একটা জিনিস বলুন, আপনার এই যে বাড়িটা তৈরি করেছেন, এই বাড়িটার ওনার আপনি, কিংবা এই বাড়ির ওনার আপনার পরিবারের যে কেউ একজন। ধরুন এই বাড়িটা, পুরো বাড়িটা করতে যা লেগেছে বা যা খরচ হয়েছে, এই বাড়িটার একটা সামান্য তালা যদি আপনি না দেন, তাহলে কি এই বাড়িটা সুরক্ষিত? আপনি সঙ্গে সঙ্গে বলবেন না, সুরক্ষিত নয়। তাহলে এত টাকার বাড়ির জন্য সামান্য 200 টাকার তালা একটা জরুরি, দ্যাট ইজ ইন্স্যুরেন্স। ধরুন ইন্স্যুরেন্স আপনি বলছেন আমার প্রয়োজন নেই, কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনি ইন্স্যুরেন্স নিয়ে বসে আছেন। আপনাকে আরও যদি বলি আমি, আপনি ভাবুন যখন বর্ষাকালে আপনি ছাতাটি নিয়ে সঙ্গে বেরোন,
বৃষ্টি হবে কি হবে না আপনি জানেন না, কিন্তু ছাতাটি সঙ্গে রাখেন, সেটাও কিন্তু ইন্স্যুরেন্স। আপনি জানেন যে বৃষ্টি এলেও আসতে পারে। অর্থাৎ ইন্স্যুরেন্স আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনি ইন্স্যুরেন্স যদি গায়ের জোরে বলেন আমি নেব না, কিন্তু আজকে ডেটে গাড়ি বিমা কিন্তু গায়ের জোরেও না বললে হবে না। আপনাকে বলবে যে আমার ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই, আপনি বলবেন একদম ঠিক বলেছেন স্যার, তাহলে আপনার কিসের প্রয়োজন আছে স্যার একটু বলবেন। অর্থাৎ আপনি কি ধরনের প্রোডাক্টকে বেশি পছন্দ করছেন। এখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ আপনাকে বলবে যে মিউচুয়াল ফান্ডের কথা। আপনি নেক্সট প্রশ্ন করুন, স্যার সত্যি কি মিউচুয়াল ফান্ড প্রফিটেবল? সত্যি কি মার্কেটে টাকাটা রাখাটা খুব প্রফিটের? স্যার আপনার কি মনে হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন আসে যে আমার বন্ধুবান্ধবরা করেছে, তারা খুব লাভবান, সেই জন্য আমারও মনে হয়েছে মিউচুয়াল ফান্ডে রাখাটা খুব জরুরি। সত্যি কি জরুরি স্যার? অ্যাকচুয়ালি ভাবুন, মিউচুয়াল ফান্ডে টাকা রাখা মানে কি? মিউচুয়াল ফান্ডে টাকা রাখা মানে আপনি পরোক্ষভাবে অন্যের বিজনেসে ইনভেস্ট করছেন। সেই বিজনেসটা চলবে কি চলবে না ভবিষ্যতে, সেটা তো ভবিষ্যৎ বলবে। আপনি কি করে অ্যাসিওর করছেন, আপনি কিভাবে বুঝছেন যে প্রফিট হবে? আজকের শেয়ার মার্কেটের অবস্থা দেখুন, শেয়ার বিশেষজ্ঞরা আজকে কি বলছে? মার্কেট কারেকশন হচ্ছে। যতগুলো লার্জ ক্যাপ কোম্পানি, প্রত্যেকের শেয়ার নিচে নেমে গেছে। আজকে সরকার একটা কোনো ডিসিশন নেওয়ার ফলে মার্কেট ক্র্যাশ করছে। আজকের বিদেশি ইনভেস্টররা যদি টাকা আমাদের শেয়ার মার্কেট থেকে তুলে নেয়, মার্কেট ক্র্যাশ করে গেল। তাহলে কি ভরসাতে আপনি মার্কেটের কথা বলছেন? কোন ভরসাতে? হ্যাঁ, আপনি ডেফিনেটলি রাখবেন মার্কেটের টেস্ট, শেয়ার মার্কেটের টেস্ট যদি নিতে হয় অবশ্যই রাখবেন, কিন্তু তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। আপনি সমস্ত টাকাটাকে আপনি মার্কেটে ফেলে দেবেন। ধরুন যাদের আজকে মার্কেটে টাকা রয়েছে, আজকে ধরুন তার মেয়ের বিয়ে, কিংবা আজকে ছেলের এডুকেশনের জন্য ফান্ড লাগবে, আজকের মার্কেট ডাউন হয়ে আছে, উনি কি লস করে মার্কেট থেকে টাকাটা তুলবেন? এই ভেবে দেখুন, যিনি বলছেন আমি অন্য জায়গাতে বেশি প্রফিট পাবো, ডেফিনেটলি সত্য কথা, পাবেন স্যার। আমার ব্যবসাতে রাখলে অনেক বেশি পাবো, একদম সঠিক। আপনার ব্যবসাতে আপনি টাকাটা শুধু লাগান না স্যার, আপনাকে দিমাগটাও লাগাতে হয়, দিন রাত এক করতে হয়, রিস্ক নিতে হয়, সঠিক ডিসিশন নিতে হয়, তবে গিয়ে আপনার এই টাকাটা, এই বিজনেসের টাকাটা প্রফিট দেখায়। এত সোজা নয়। যত সহজে আমরা মুখ থেকে বলে ফেলি, এত সহজ নয়। অনেকে বলছেন যে আমি প্রপার্টিতে ইনভেস্ট করব, আমি শেয়ার মার্কেটে না করি ঠিক আছে, বাট আমি ল্যান্ডে ইনভেস্ট করব। ভাবুন তো, আমি ধরুন একটা 50 লক্ষ টাকা দিয়ে একটা ল্যান্ড কিনেছি, এই ল্যান্ডটাকে আমার হঠাৎ করে বিক্রির ইচ্ছে হয়েছে বা প্রয়োজন হয়েছে,
এই 50 লক্ষ টাকার ল্যান্ডটা আমি 1 বছর আগে কিনেছি, এই ল্যান্ডটিকে আমি এই মুহূর্তে বিক্রি করতে চাই, আমাকে সঙ্গে সঙ্গে এখুনি আমি যে দাম বলবো দিয়ে দেবে কাস্টমার? প্রথম কথা হলো কাস্টমার আমাকে খুঁজে বেড়াতে হবে। যদিও কাস্টমার পাওয়া যায়, কিন্তু আমি উপযুক্ত দাম পাবো কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। পেতেও পারি, নাও পেতে পারি। সব থেকে বড় সম্ভাবনা কি, যখন আমার প্রয়োজনে আমাকে প্রপার্টি বিক্রি করতে হবে তখন কিন্তু আমি রেটটি পাবো না। অর্থাৎ অনেক সময় এও আমরা দেখেছি যে 50 লক্ষ টাকার প্রপার্টিকে আমার প্রয়োজনে যখন বিক্রি করতে হচ্ছে আমাকে 40 লাখ 45 লাখে বিক্রি করতে হয়েছে। সাম্প্রতিক এরকম প্রচুর ঘটনা আমরা দেখেছি। তো গ্রাহকের মধ্যে সবসময় হতে পারে বলে ব্যাপার একটা থাকে, কাজ করে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই কথাগুলো আপনাদের বলছি তার কারণ এই কথাগুলো আপনাদের গ্রাহককে শেয়ার করাটা প্রয়োজন।